হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের ম্যাথমেটিক্স আর জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে। আজকে ক্র্যাকার সিরিজের ম্যাথের 19th ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এবিসি এর ব্যয়ের অনুপাত 14:9:8 এবং তারা যথাক্রমে তাদের আয়ের 30%, 40% এবং 20% সঞ্চয় করে। যদি এ বি ও সি এর মোট আয় 9,000 টাকা হয় তবে এর আয় কত? আচ্ছা, এবিসি এর মোট আয় 9,000 টাকা বলেই দেওয়া আছে, তাহলে এর আয়টা বার করতে বলেছে। সুতরাং এবিসি এর মোট আয় যদি 9,000 টাকা হয়, আমাকে এখান থেকে বার করতে হচ্ছে এবিসি এর যেটা ইনকাম বা আয়ের যেটা রেশিও আছে, আমাকে সেটা বার করতে হবে। রেশিও যদি বার করি, টোটাল যেটা ইউনিট হবে সেই ইউনিটের ভ্যালু আমি 9,000 লিখে দেবো, ওখান থেকে এরটা বেরিয়ে যাবে। তার মানে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এর ইনকাম বার করা। ইনকাম বার করতে গিয়ে তোমরা জানো ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি? ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ইনকাম থেকেই খরচও হয়, ইনকাম থেকেই আমরা সঞ্চয় বা জমাই, সেভিংস করি, ঠিক আছে? আচ্ছা, ইনকাম তো জানোই, আয়, এক্সপেন্ডিচার মানে খরচ, সেভিংস মানে সঞ্চয়, ঠিক আছে? এবারে এ বি সি এদের ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচার, এদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে। কার কার দেওয়া আছে? এর আছে, বি এর আছে, আর সি এর দেওয়া আছে। কত দেওয়া আছে? 14:9:8 এই আছে রেশিও, ঠিক আছে? 14:9:8 এটা আছে রেশিও। বলেছে তারা যথাক্রমে তাদের আয়ের 30%, 40% আর 20% সঞ্চয় করে। তার মানে এ কতটা সঞ্চয় করে? এ সঞ্চয় করে 30%। এটা কিসের ডেটা? এটা দেওয়া আছে সঞ্চয়ের ডেটা, ঠিক আছে? এটা দেওয়া আছে সঞ্চয়ের ডেটা। এটা কার সঞ্চয়? এটা এর সঞ্চয়। 30% মানে কি বোঝার চেষ্টা করো? 3/10। সঞ্চয় কোথা থেকে হয়? সঞ্চয় হয় আয় থেকে। অর্থাৎ আয় যদি, এটা যদি আমার 10 ইউনিট হয়, এটা যদি আয় হয়, আয় যদি হয় 10 ইউনিট, তাহলে 3 ইউনিট কি করছে? 3 ইউনিট করছে এই লোকটা সেভ। কোন লোকটা? এ। এ 10 ইউনিট আয় করলে 3 ইউনিট সেভ করছে, তাহলে এই লোকটা খরচ কত করে? 3 - 10 7 ইউনিট। দেখো তো বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে ব্যাপারটা। সঞ্চয় কোথা থেকে হয়? সঞ্চয় হয় ইনকাম থেকে। খরচ কোথা থেকে হয়? খরচও হয় ইনকাম থেকে। 30% সঞ্চয় করে, 30% মানে কত? 3/10। তাহলে আয় যদি 10 ইউনিট হয়, 3 ইউনিট তাহলে কি সঞ্চয়? অর্থাৎ খরচ কি? 10 - 3 7 ইউনিট। যেটা আমরা 7 ইউনিট বলছি, সেটা ওরা কত বলছে? 14 ইউনিট। মানে কত গুণ? 2 গুণ, ঠিক আছে? যেটা আমরা বলছি যে, যেটা আমরা বলছি 14 ইউনিট, সেটা ওরা বলছে কত? সেটা ওরা বলছে 14 ইউনিট, ঠিক আছে? আমরা যেটাকে 7 ইউনিট বলছি, সেটাকে ওরা কত বলছে? 14 ইউনিট। কত গুণ? 2 গুণ। তাহলে অ্যাকচুয়ালি আয় যেটা আছে সেটাও কত হবে? 2 গুণ হবে। মানে 10 × 2 = 20, 20 ইউনিট হচ্ছে এর আয়। দেখো তো এই জায়গাটা বোঝা গেছে কিনা? আমি পুরো ব্যাপারটাকে আরেকবার ভালো মতন ভাবে বোঝাচ্ছি। আমাকে কি বলে দিয়েছে? এ 30%, এ 30% সঞ্চয় করে। বি কতটা করে? বি করে 40%। আর সি কতটা করে? সি করে 20%। ভালোভাবে বোঝার চেষ্টা করো। 30% কি করে? সঞ্চয়। সঞ্চয় কোথা থেকে হয়? আয়। অর্থাৎ 30% মানে তো 3/10। 10 ইউনিট যদি ইনকাম হয়, তাহলে সেভিংস কত? সেভিংস হচ্ছে 3 ইউনিট। অর্থাৎ খরচটা কত? খরচ হচ্ছে 7 ইউনিট। আর যেটা আমরা 7 ইউনিট বার করছি, সেটা অ্যাকচুয়ালি দেওয়া কত আছে? 14 ইউনিট। মানে 2 টাইমস দেওয়া আছে। অর্থাৎ ইনকাম কত? ইনকাম হচ্ছে 10 × 2 মানে 20 ইউনিট। বোঝা গেছে? আমি তাহলে ডাইরেক্ট এখন ইনকামের রেশিও লিখবো প্রত্যেকের। দেখো, খেয়াল করে দেখো, একবারে লিখছি, ঠিক আছে? আয়ের রেশিও আছে, কার কার আমাকে বার করতে হবে? আয়, এর আয় তাহলে কত? এ কতটা সঞ্চয় করে? এ সঞ্চয় করে 30%। 30% মানে আরেকবার বলছি 3/10। মানে 10 ইউনিট যদি ইনকাম হয়, 3 ইউনিট সেভিংস। খরচ কত? 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু 14, 10 ইউনিটের ভ্যালু কত? 20 ইউনিট, ঠিক আছে? এবারে বি এরটা দেখো। বি কত বলেছে? বি বলেছে 40%। 40% কি করে সঞ্চয় করে? 40% মানে কত? 2/5। অর্থাৎ 5 ইউনিট যদি ইনকাম হয়, তাহলে 2 ইউনিট কি? 2 ইউনিট হচ্ছে তোমার সেভিংস। 2 ইউনিট তাহলে হচ্ছে সেভিংস। তাহলে সঞ্চয়
তাহলে এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার 2 থেকে 5 বাদ দিলে 3 ইউনিট, যেটা আমরা 3 ইউনিট বলছি সেটা ওরা বলছে কত? 9 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু 9, 1 ইউনিটের ভ্যালু 3, তাহলে 5 ইউনিটের ভ্যালু 3 5 15 ইউনিট। ঠিক আছে, এবার সি এরটা দেখো। সি বলেছে 20%, 20% সঞ্চয় করে। 20% এর ভ্যালু কত? 1/5, তার মানে 5 ইউনিট ইনকাম, 1 ইউনিট তোমার সেভিংস, তাহলে 4 ইউনিট কি করছে? খরচ। 4 ইউনিটের ভ্যালু 8, 1 ইউনিটের ভ্যালু 2, তার মানে 5 ইউনিটের ভ্যালু 10। এবার দেখো, তাহলে এ বি আর সি এর আয়ের অনুপাত আমরা পেয়ে গেছি 20:15:10। টোটাল 20 আর 15 35, 35 10 45। এই 45 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 9,000 টাকা। এর আয় কত সেটা বার করতে বলেছে। এর আয় কত? 20 ইউনিট, তাহলে 20 ইউনিটের ভ্যালু বার করবো আমরা। টোটাল 20 35 10 45, এই 45 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 9,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু 45 দুগুণ 90, 2,000 টাকা। তাহলে 20 ইউনিটের ভ্যালু 20 ইন্টু 2,000, 45 দুগুণ 90, 2,000 নয়, সরি, এটা 200 হবে। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 200, 200 ইকুয়ালস টু কত? 4,000, 4,000 টাকা হচ্ছে তোমার এর আয়। এই যে 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 2 নম্বরে কি বলেছে? যদি বি এর উচ্চতা এ এর থেকে 20% বেশি হয় তবে এ এর উচ্চতা বি এর থেকে কত শতাংশ কম? 20% বেশি মানে 1/5, মানে 1/6, মানে 16.66% কম হবে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কিরকম ভাবে? আমি শর্টকাট একটা বলছি। এর থেকে বলেছে 20% বেশি, 20% এর ভ্যালু কত? 1/5। তো বেশি যেহেতু বলেছে, এ যদি, ভাই বি যদি এ এর থেকে বেশি হয়, আছেই তো দুজন, এ আর বি। বি যদি এ এর থেকে বেশি হয় তাহলে এ বি এর থেকে ছোট হবেই বা কম হবেই। বি যদি এ এর থেকে বেশি, তাহলে এ কতটা কম? এখানে বেশি বলেছে, তুমি জাস্ট এই জায়গাটা খেয়াল করবে। 20% বেশি, 20% মানে কত? 1/5। বেশি বললে 1/5 প্লাস এই যে 5-এর সাথে নিউমারেটর যোগ 1/6, এতটা কম হবে। 1/6 মানে কত? 1/6 মানে 16.66%। এটা গেল শর্ট ট্রিক। স্যার যদি একদম বুঝে করতে চাই অঙ্কটা, অলরেডি আমি করিয়েছি, স্টিল আমি করাচ্ছি, একবার দেখো। এ আর বি এর মধ্যে কথা হচ্ছে, তাই এ আর বি কে রেশিওতে লিখেছি। এখানে বলেছে এ বি এর উচ্চতা এ এর থেকে 20% বেশি। 20% মানে কত? 20% মানে হচ্ছে গিয়ে 1/5। কে বেশি? বি বেশি। কার তুলনায় বেশি? এর তুলনায় বেশি। তাহলে এ যদি 5 ইউনিট হয়, বি তাহলে কত? বি হচ্ছে 5 + 1 6 ইউনিট। এবারে জিজ্ঞাসা করেছে এ এর উচ্চতা বি এর থেকে কত শতাংশ কম। তো এর উচ্চতা তো ভাই 1 ইউনিট কম, কার তুলনায়? বি এর তুলনায়, বাই 6 ইন্টু 100%, 1/6 মানে এই যে এটা 16.66%। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, বলেছে একটি শহরের জনসংখ্যা 5,000, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং চূড়ান্ত জনসংখ্যা 5,600 হয়, তাহলে ওই শহরে মহিলাদের প্রাথমিক সংখ্যা নির্ণয় করো। এক তো তোমরা এটাকে অ্যালিগেশন দিয়ে করতে পারো, আমি ডেভিয়েশন দিয়ে করাচ্ছি, ডেটা একদম ডেভিয়েশনের জন্য পারফেক্ট আছে। এখানে দেখো মেল আর ফিমেল, এই যে মেল আছে আর ফিমেল আছে, এই মিলিয়েই তো জনসংখ্যা, এই মিলিয়ে হচ্ছে পপুলেশন। ঠিক আছে, আচ্ছা, মেল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে। ফিমেল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15% বৃদ্ধি পেয়েছে। পপুলেশন কি হয়েছে? পপুলেশন ছিল 5,000, পপুলেশন 5,000 থেকে এখন কত হয়েছে? 5,600, মানে বৃদ্ধি যেটা পেয়েছে সেটা হচ্ছে গিয়ে 600, এতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যা ডেটা আছে সেই ডেটাগুলোকে জাস্ট আমরা লিখেছি এখনো পর্যন্ত। এবারে আমাকে নেক্সট কি বলেছে, সরি, বলেছে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি, মহিলাদের সংখ্যা 15% বৃদ্ধি পেলে মহিলার সংখ্যা জানতে চাইছে। তোমরা একটা জিনিস বলো, আমরা ডেভিয়েশনে কি করি? 10% আর 15% এর মধ্যে মিনিমাম কত পার্সেন্ট বেড়েছে? স্যার মিনিমাম তো 10% বেড়েছে। ঠিক আছে, তাহলে ফিমেল কত পার্সেন্ট এক্সট্রা বেড়েছে? ফিমেল 10% বেড়েছে, প্লাস 5% কতটা এক্সট্রা বেড়েছে? 5% এক্সট্রা বেড়েছে। খেয়াল করে দেখো, মেলও যদি 10% বাড়তো, ফিমেলও যদি 10% বাড়তো, তাহলে পপুলেশনও 10% বাড়তো। পপুলেশন ছিল কত? 5,000। 5,000-এর 10%, 5,000-এর 10% মানে কতটা? 5,000-এর 10% মানে হচ্ছে গিয়ে 500। বুঝতে পারছো? 5,000-এর 10% মানে হচ্ছে গিয়ে 500। তাহলে 500ই বাড়ার কথা ছিল, বৃদ্ধি পেত।
ভাই মেল যদি 10% বাড়তো, ফিমেল যদি 10% বাড়তো, তাহলে পপুলেশনও 10% বাড়তো, তাহলে বাড়তো কত? 500 বাড়তো। এক্সট্রা বেড়েছে? হ্যাঁ স্যার এক্সট্রা বেড়েছে। কত বেড়েছে? 100 এক্সট্রা বেড়েছে। 100 এক্সট্রা বেড়েছে কেন? কারণ স্যার ফিমেলরা 5% এক্সট্রা বাড়িয়েছে তাই। তো ফিমেলরা 5% বৃদ্ধির জন্যই এই 100 বৃদ্ধি পেয়েছে। তার মানে এই 5% এর ভ্যালুই তো 100। বোঝা গেছে? এই 5% এর ভ্যালু কত? 100। ফিমেলের সংখ্যা কত? 100%। 5% এর ভ্যালু যদি 100 হয়, তাহলে 100% এর ভ্যালু কত গুণ? এটা 5 গুণ। তাহলে এটাও 5 গুণ হবে, সরি এটা 20 গুণ, এটা 20 গুণ। তাহলে এটাও হবে তোমার 20 গুণ। 20 ইন্টু 100 মানে 2000। তাহলে ফিমেলের প্রাথমিক সংখ্যা কত ছিল? ফিমেলের প্রাথমিক সংখ্যা ছিল 2000। যদি আমার কাছ থেকে মেলের প্রাথমিক সংখ্যা জানতে চাইতো, তাহলে 5000 মাইনাস 2000 মাইনাস করতাম, করলে 3000 বেরিয়ে যেত। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রা কটি আছে? তোমরা এরকম অঙ্ক করেছো। আমরা জানি অ্যামাউন্ট কিসের উপরে নির্ভর করে? কোনো একটা ডিনোমিনেশনের ভ্যালু কত আছে, ভ্যালুস, আর কতগুলো নাম্বার সংখ্যা কত আছে, এই দুটোর গুণফলের উপরে। আচ্ছা, ভ্যালু আগে সবার আগে আমরা দেখে নিই। ঠিক আছে, ভ্যালুস গুলো কি চলছে? 1 টাকার ভ্যালু, 50 পয়সার ভ্যালু আর 25 পয়সার ভ্যালু, আমি সবগুলোকে টাকায় কনভার্ট করছি। তাহলে 1 টাকার ভ্যালু তো 1 টাকায়, 50 পয়সার ভ্যালু কত? হাফ, 25 পয়সার ভ্যালু কত? 1/4। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, নাম্বারের অনুপাতটা আমার লাগবে। ঠিক আছে, এই যে এখানে নাম্বার থাকলো, মূল্য বা অ্যামাউন্টের যেটা রেশিও দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? 13:11:7। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি অ্যামাউন্টকে যদি নাম্বার দিয়ে ভাগ করি তাহলে এই ভ্যালুজের রেশিও পেয়ে যাব। বুঝতে পারছো আশা করি? অ্যামাউন্টকে যদি ভ্যালুজ দিয়ে যদি ভাগ করি, 13/1 মানে কত আসবে? 13। 11/হাফ মানে কত? এটা 22। আর 7/1/4, বুঝতে পারছো তো? 7/1/4 মানে 4 7 এখানে আসবে 28। এইবারে আমাকে কি বলেছে? বলেছে 50 পয়সার মুদ্রা কটি আছে? সব মিলিয়ে 378টি মুদ্রা আছে। সব মিলিয়ে আছে কত? দেখো 22 আর 8 এখানে 50, 50 আর 60, 50 আর 13 63, 20 20 40 50 63, 63 ইউনিট আছে টোটাল। 63 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 378 খানা মুদ্রা। তাহলে 50 পয়সার সংখ্যা জানতে চাইছে। 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? 22টা। 22 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 378 ডিভাইডেড বাই 63, আর 22 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 22। ঠিক আছে, আচ্ছা কত দিয়ে কাটে এটা? 6 দিয়ে কাটছে। 6 6 36, 318, হ্যাঁ 6 দিয়ে কাটছে। দেখো 318 8 হাতে থেকে 1, 6 6 36 1 37, 6 দুগুণে 12 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12 1 13, 132 খানা আছে তোমার 50 পয়সার মুদ্রা। এই যে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। বলেছে এক ব্যক্তি সকাল 6টার সময় 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো এক স্থানের উদ্দেশ্যে রওনা হয়। অপর এক ব্যক্তি বেলা 8টার সময় 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওই একই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। কটার সময় তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে? একই দিকে যাচ্ছে, ডিরেকশন সেম আছে। সেম ডিরেকশনে কি হয়? সেম ডিরেকশনে তোমার রিলেটিভ স্পিড হয় মাইনাস, অপোজিট ডিরেকশনে রিলেটিভ স্পিড হয় প্লাস। খেয়াল করে দেখো, এই লোকটা সকালবেলা 6টার সময় বেরিয়েছে, সকালবেলা 6টার সময় 24 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে বেরিয়েছে। আরেকটা লোক সকাল 8টার সময় এখান থেকে বেরোচ্ছে, যার স্পিড কিনা 32 কিলোমিটার পার আওয়ার। আগে বোঝার চেষ্টা করো ভাই, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত প্রথম লোকটা তো চুপচাপ বসেছিল না? বুঝতে পারছো? এই জায়গাটা বোঝো। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত প্রথম লোকটা কি চুপচাপ বসেছিল? না স্যার, চুপচাপ তো বসেছিল না। রিলেটিভ স্পিড লাগবে কটা থেকে? রিলেটিভ স্পিড লাগবে 8টা থেকে। ঠিক আছে, আচ্ছা এইবারে 6টা থেকে 8টা পর্যন্ত এই লোকটা কতটা ঘন্টা চলেছে? 2 ঘন্টা চলেছে। 2 ঘন্টায় কত যাবে? 24 ইন্টু 2 মানে 48 কিলোমিটার চলে গেছে। বোঝা গেছে এই জায়গাটা? দেখো এই লোকটা 6টা থেকে 8টা পর্যন্ত, 8টার সময় এই লোকটা কোথায় গিয়ে বসে আছে? 24 ইন্টু 2, 24 ইন্টু 2 মানে 48 কিলোমিটার এতটা দূরে গিয়ে বসে আছে। তার মানে এই পার্টটা যেটা আছে সেটা 48 কিলোমিটার। এই লোকটা 8টার সময় এইখানটাতে এসে বসে আছে, এখানে 48 কিলোমিটার দূরে এসে বসে আছে, যার স্পিড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার।
এই লোকটা এইখানটাতে এসে এখন বসে আছে। জিজ্ঞাসা করেছে যে পরের লোকটা 32 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 8টার সময় যদি রওনা দেয় তাহলে কোথায় গিয়ে কটার সময় মিলিত হবে। এবারে বোঝার চেষ্টা করো, এখানে দুজনের মধ্যে দূরত্ব কতটা হয়ে আছে, 48 কিলোমিটারের। এই সেকেন্ড লোকটা 48 কিলোমিটার যতক্ষণে কভার করে ফেলবে ততক্ষণেই একে ধরে ফেলবে। এই লোকটা একে ধরার কথা ভাববে কি ভাববে না? হ্যাঁ স্যার ভাববে। কেন? কারণ এর স্পিড আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি। বুঝতে পারছো? 24 আর 32-এর থেকে এখানে ডিফারেন্স কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি আছে। এই লোকটার স্পিড বেশি আছে জন্যই একে ধরার কথা ভাববে, আদারওয়াইজ ধরার কথা হচ্ছেই না। কারণ 48 কিলোমিটার দূরে গিয়ে অলরেডি বসে আছে, ওই লোকটা চলছে তখনও। এইবারে তুমি দেখো, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কতটা হয়ে আছে? 48 কিলোমিটার। রিলেটিভ স্পিড কত হয়? 32 মাইনাস 24, 8 হবে। টাইম আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে 8 আসবে, 8 দিয়ে 48কে যদি ভাগ করি তাহলে এটা আসছে 6 ঘন্টা। কোন সময় থেকে 6 ঘন্টা? 8টা থেকে 6 ঘন্টা। তাহলে 8টা 8 AM, 8 AM থেকে যদি 6 ঘন্টা হয়, 8 AM প্লাস 6 আওয়ার্স মানে আমার 14টা PM এর সময় দেখা হবে। মানে 14 মানে হচ্ছে গিয়ে দুটোর সময় দেখা হবে এই লোকটার সাথে। ঠিক আছে, পরস্পর মিলিত হবে। নেক্সট বলেছে একটি দ্রব্য 1280 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। আজকে যে অঙ্কগুলো আছে না সেগুলো ট্যাড়া ব্যাকা অঙ্ক আছে কিন্তু, এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ভালো অঙ্ক, প্রত্যেকটা দারুণ দারুণ অঙ্ক আজকে তোলা আছে। তো একটুখানি আমি ওই কারণে এক্সপ্লেন করছি, যদিও আমি চ্যাপ্টার ওয়াইজে করিয়ে এসেছি, এত কিছু আমার এক্সপ্লেন করা উচিত নয়। স্টিল অনেকেই নতুন ভিউয়ার্স থাকে, তাদের জন্য এক্সপ্লেন করতে হয় আমাদের। ঠিক আছে, আর যারা যারা অলরেডি আমার সাথে আছো এই পুরো সিরিজটা জুড়ে, তাদের কিন্তু অঙ্কটা পজ করে আমার আগে করা উচিত, তোমাদের ভিডিও পজ করে। ঠিক আছে, দেখো 1280 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক পরিমাণ ক্ষতি হয়। বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 1280 টাকায় বিক্রি করছে, 1280 টাকায় বিক্রি করে প্রফিট হয়েছে। আর এই লোকটা যদি 650 টাকায় বিক্রি করে তাহলে 650 টাকায় বিক্রি করলে লস হয়। এখানে খেয়াল করে দেখো, যেটা বলেছে বিক্রি করলে যত টাকা লাভ হয় 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। লাভটা ক্ষতির অর্ধেক। একটি দ্রব্য 1280 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। সরি, ক্ষতিটাই অর্ধেক কার? লাভের। তাহলে লাভ যদি 2 ইউনিট হয় তাহলে ক্ষতি কত হবে? 1 ইউনিট। ক্ষতি যেহেতু তাই মাইনাস। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 3 ইউনিটের। আর এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে এদিকে 30, ওদিকে 600, 630 ইউনিটের। তার মানে 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু 630 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 3 একে 3, 3 দুগুণ 6, 210 টাকা। জানতে চাইছে আমার কাছ থেকে সিপি। তাহলে এই যে 1 ইউনিট, এটা কত? 210 টাকা বেরোলো। আমি দেখো 650 টাকায় বিক্রি করে 210 টাকা আমার লস হয়েছিল, তাহলে সিপি কত? 650 প্লাস 210 মানে 6 2 800, 860 টাকা। অনেকের মনে হতে পারে যে স্যার আমি এই দিক থেকে যদি বার করতে চাই তাহলে এক তো আমাকে আগে 2 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু 420 টাকা। খেয়াল করে দেখো, 1280 টাকায় বিক্রি করেছি, করে 420 টাকা লাভ হয়েছে, তাহলে সিপি কত? 1280 মাইনাস 420 মানে 860 টাকা। ঠিক আছে, একই গল্প। নেক্সট দেখো 7 নম্বরটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? আচ্ছা, দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য মানে এল মাইনাস বি দেওয়া আছে। এল মাইনাস বি কত দেওয়া আছে? 3 বলা আছে। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, নেক্সট আমাকে বলেছে ক্ষেত্রফল মানে এল ইন্টু বি, সেটার ভ্যালু কত বলা আছে? 40 বর্গ সেমি। এটা 2 নম্বর দিয়ে রেখে দিলাম। এবারে বলেছে তার পরিসীমা কত? পরিসীমা মানে আমাকে কি বার করতে হবে? 2 ইন্টু এল প্লাস বি, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো 1 নম্বরকে যদি আমি বোথ সাইড স্কোয়ার করে দিই, এল মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? 3 এ 3 9। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়ালস টু কত আছে? 9। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাই ভ্যালু আমাকে বার করতে হবে। 4 ইন্টু এল বি, 4 4 16, 160। দেখো এল প্লাস বি তার হোল স্কোয়ার, এল বির ভ্যালু যদি 40 বসিয়ে দিই, এখানে 160, 160 ওপারে গেলে কত হবে? 169। তাহলে এল প্লাস বি এর ভ্যালু কত আসবে? 13। এল প্লাস বি এর ভ্যালু 13 বেরিয়েছে। স্যার প্লাস মাইনাস 13 হতো না? মাইনাস হবে না, কারণ লেন্থ আর ব্রেথের যোগফল
মোদ্দা কথা দৈর্ঘ্য আর প্রস্থের যেটা যোগফল আসবে সেটাও তো প্লাসই আসবে, ঠিক আছে। এল প্লাস বি যদি 13 হয়, আমাকে কি বার করতে বলেছে, তার পরিসীমা কত। তাহলে 2 ইন্টু এল প্লাস বি, আমি যদি 2 এখানে গুণ করি তাহলে আমাকে এপারেও 2 গুণ করতে হবে, 13 দুগুণ 26 সেন্টিমিটার। দ্যাট ইজ অপশন ডি তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি যৌথ ব্যবসায় এ ও বি 2:3 অনুপাতে বিনিয়োগ করে, কিন্তু 6 মাস পরে এ আরও তার বিনিয়োগের সমপরিমাণ টাকা বিনিয়োগ করে, কিন্তু বি তার বিনিয়োগের 1/3 অংশ তুলে নেয়। বৎসরান্তে মোট 22,000 টাকা লাভ হলে এর প্রাপ্ত লাভের পরিমাণ কত টাকা। তোমরা জানো অলরেডি আমাদের যেটা প্রফিট আসে সেটা ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপরে আসে। ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলটা আমরা একবারে করব, শর্টকাটে করব। এ আর বি এর কথা হচ্ছে, এখানে এ কে লিখলাম, এখানে বি কে লিখলাম। এ প্রথমে কত টাকা রেখেছিল, এ আর বি এর ইনভেস্টমেন্টের যেটা রেশিও আছে সেটা 2:2 কত আছে, 3 আছে। 6 মাস বাদে এ তার বিনিয়োগের সমপরিমাণ টাকা বিনিয়োগ করে এখানে বলে দিয়েছে। তো এই টাকাটা কত মাস খাটলো, 6 মাস, প্লাস 2 টাকা বা 2 ইউনিট বিনিয়োগ করেছিল, সমপরিমাণ বিনিয়োগ যদি আসে তাহলে এখন 4 ইউনিট হবে। এই টাকাটা কত মাস কাটবে, 6 মাস। তাহলে এর ইনভেস্টমেন্ট ইনটু টাইম আমরা একবারে করেছি, তার মানেই কিন্তু এটা প্রফিটের রেশিও। আশা করি বোঝা গেছে পুরো ব্যাপারটা। এইবারে বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এই টাকাটা 6 মাস খাটিয়েছে, প্লাস বি তার যেটা বিনিয়োগ ছিল তার 1/3 অংশ তুলে নিয়েছে। তো 3 ইউনিটের 1/3 মানে কত ইউনিট উঠলো, 1 ইউনিট উঠলো, থাকলো কত, 2 ইউনিট। কত মাস খাটবে, 6 মাস খাটবে। এবার এদের দুজনের মধ্যে কমন যেগুলো আছে সেগুলোকে আমরা আগে সরাবো। আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে এখানে যেখানে প্লাস আছে মানে আলাদা আলাদা ইকুয়েশনের মতন করে ভাববে। তো কমন গেলে আমাকে বোথ সাইড থেকে 4টে পার্ট থেকে যদি কিছু কমন যায় তবেই কমন যাবে। 4টে পার্ট থেকে 6 6 6 আর 6 কমন চলে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকছে, 4 + 2 6, আর ওখানে 3 2 5। তাহলে 6:5 এই হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট ইনটু টাইম মানে প্রফিটের রেশিও। টোটাল 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 22,000 টাকা, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু 11 দুগুণ 22, 2,000 টাকা। জানতে চাইছে এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। তো এর প্রাপ্ত টাকার পরিমাণ 6 × 2,000 মানে 12,000 টাকা, ঠিক আছে। এই যে অপশন সি তোমাদের কারেক্ট আনসার, ঠিক। নেক্সট দেখো, নেক্সট আচ্ছা বলেছে এর সরলতম মান কত। আগের দিন আমি ভি বডমাস রুল সম্পর্কে বলেছিলাম। ভি বডমাস রুল যারা ওই লেকচারটা এখনো পর্যন্ত দেখোনি তোমরা দেখো, আমি প্রপার এক্সপ্লেন করে দিয়েছিলাম। ভি বডমাস রুলের উপরে বেস করে কিন্তু এই সরলটা বা সিম্পলিফিকেশনটা আছে। এর আর ডিভিশনের মধ্যে এর কাজ আগে হয়, আমি বারবারই বলেছি। ওপরের পার্টটা আগে দেখো, 1 + 2/3 ডিভিশন 3/4 ইন্টু এটা 2/3, এর মানে গুণ, ঠিক আছে। তাহলে এটার কাজটা আমাকে ডিভিশনের আগেও এটার কাজ হবে। 3 দুগুণ 6, 3 4 12। সবার আগে তো 3 আর 3 কাটা চলে যাবে, 2 আর 4 কাটা চলে যাবে, এখানে 2 পড়ে থাকবে। আচ্ছা 1 প্লাস ওপরে কি আছে, 1 + 2/3 ডিভাইডেড বাই হাফ। এটাকে যদি আমি দেখো ডিভাইডেড বাই হাফ, বুঝতে পারছো, গুণ আকারে যদি লিখি তাহলে 2 চলে যাবে ওপরে। তার মানে আর নিচে কি আছে, নিচে আগে এর কাজ আমাকে আগে করতে হবে। 2 দুগুণে 4, 3 আর 3 কাটা চলে গেল, তাহলে 2 মাইনাস এখানে হাফ থাকছে পরে। ডিভিশন যদি করতে চাই তাহলে উল্টে দেব, 3/2 আসবে মানে এখানে আসবে 3/4। এবারে দেখো 1 প্লাস কত আসছে ওপরে, 4/3 ডিভাইডেড বাই এখানে 2 মাইনাস 3/4। একবারে করে দিই, 3 একে 3 প্লাস 4 7, ওপরে 7-এর 3 আছে, ডিভাইডেড বাই 4 দুগুণে 8, 8 - 3 মানে 5, 5-এর 4। এবার আবার এটাকে করব 7-এর 3 ইন্টু কত আসবে, এটা 7/3 ইন্টু 4/5 উল্টে যাবে, তাহলে 4 × 7 = 28, 3 × 5 = 15, 28/15, 28/15, 28/15, 15 × 15, এদিকে তার এই যে অপশন এ হবে তোমার কারেক্ট আনসার। ভাগ করে মিলিয়ে নাও, 15 × 15 + 13 28, 28/15 এই যে এটা, ঠিক আছে। 9 নম্বর গেল। লাস্ট অঙ্ক দেখো, বলেছে স্থির জলে নৌকার গতি স্রোতের গতির চেয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি। আচ্ছা স্থির জলে নৌকার গতি মানে ভিবি। আচ্ছা এটা দেখা যাচ্ছে এই কালিটা, এই কালিটা খুব একটা ভিজিবল নয়।
আচ্ছা, স্থির জলে নৌকার গতি মানে ভিবি, ভেলোসিটি অফ দা বোট, ঠিক আছে। আর কারেন্টের স্পিড মানে ভিসি, ভেলোসিটি অফ দ্য কারেন্ট। এই দুজনের ডিফারেন্স কত বলা আছে? এই দুজনের ডিফারেন্স বলা আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 নম্বর দিয়ে রাখলাম। একটি নৌকা যদি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার পথ অতিক্রম করতে মোট 7 ঘন্টা সময় নেয়, তবে স্থির জলে নৌকার গতি বার করো। সোজা অঙ্ক দেখো, স্রোতের অনুকূলে 32 কিলোমিটার, স্রোতের অনুকূলে কি হয় 32 কিলোমিটার ডিভাইডেড বাই স্রোতের অনুকূলে কি হবে ভিবি প্লাস কত ভিসি, প্লাস স্রোতের প্রতিকূলে কত 18 কিলোমিটার, 18 কিলোমিটার স্রোতের প্রতিকূলে কি হবে ভিবি মাইনাস ভিসি। টোটাল সময় কত লাগছে? টোটাল সময় লাগছে 7 ঘন্টা। দেখো তো বোঝা গেছে কিনা? ডিস্টেন্স আপন স্পিড মানে টাইম, ডিস্টেন্স আপন স্পিড মানে টাইম, টোটাল সময় লাগছে 7 ঘন্টা। ভিভি মাইনাস ভিসির ভ্যালু আমরা জানি, এখানে 6 বসিয়ে দিলে এই পার্টটা আসবে 3, 3 ওপারে চলে গেলে 7 মাইনাস 3 মানে 4, মানে 32 ডিভাইডেড বাই ভিবি প্লাস ভিসি, এটার ভ্যালু কত হচ্ছে 4। বোঝা গেছে কেন? কারণ এই যে এইখানটাতে 18 ডিভাইডেড বাই যেই তুমি এখানে 6 বসাবে 3 আসবে, 3 ওপারে চলে গেলে 7 মাইনাস 3 মানে 4, 4 দিয়ে 32 কে কাটলে 8, মানে ভিবি প্লাস ভিসির ভ্যালু আমার কাছ থেকে বেরোলো 8। জানতে চাইছে স্থির জলে নৌকার গতি বার করতে, আমি এটাকে 2 নম্বর দিলাম। স্থির জলে নৌকার গতি মানে আমাকে ভিবির ভ্যালু বার করতে হবে। তো বাবা 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, ভিসি আর ভিসি কাটা চলে যাবে, 2 ভিবির ভ্যালু আসবে 6 প্লাস 8 14, এখান থেকে ভিবির ভ্যালু কত আসবে 7। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে অপশন সি 7 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার স্থির জলে নৌকার গতি। আচ্ছা, পুরো ক্লাস শেষ হয়ে গেছে। আমি একটুখানি দু একটা কথা বলতে চাই। এক তো হচ্ছে সামনে পরীক্ষা আছে বহুগুলো, পিএসএ ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াসের কথা বলে দিয়েছে, দেন তোমার ডাব্লিউবিপি কেপি আছে, এসএসসি জিডি আছে, বহু কিছু আছে, ঠিক আছে। সুতরাং তোমরা প্রপার পড়াশোনা করো এবং এই সিরিজটা বেশি বেশি করে দেখো। আমি উল্টো পাল্টা অঙ্ক তুলে নিয়ে এসে জাস্ট তোমার আমার দুজনেরই টাইম ওয়েস্ট করতে চাইছি না, তাই আমি করিনি। সেকেন্ড ব্যাপার, দু একজন আমাকে দেখলাম কমেন্ট সেকশনে সাজেস্ট করছিলে স্যার বেশি বেশি করে অঙ্ক তোলেন। দেখো আমি বেশি করে অঙ্ক তুলছি না এই কারণেই, একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমারও কিছু রেসপন্সিবিলিটি এখানেও আছে। এখানে আছে মানে অফলাইনে আমাদের প্রচুর স্টুডেন্ট, এবার অফলাইনের যে ক্লাসগুলো আছে সেগুলো সারাদিন ধরে আমাকে, সারাদিন বা সন্ধ্যের পরে রাত্রি পর্যন্ত আমাকে ক্লাসটা করাতে হয়। এবার ক্লাস করিয়ে তারপরেও আমি ডেইলি যাতে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি, সেই কারণেই আমি যেগুলো সব থেকে ভালো ভালো অঙ্ক সেগুলোকেই আমি শর্ট করতে বলেছি, সেগুলোকেই আমি এখানে কিন্তু সিরিজের মধ্যে অ্যাড করেছি। চেষ্টা করেছি উল্টো পাল্টা অঙ্ককে অ্যাভয়েড করা, মানে যেগুলো মনে হচ্ছে যে আসবে না বা একদম সহজ অঙ্ক সেগুলোকে আমি অ্যাড করিনি, ঠিক আছে। তো যেহেতু অফলাইনের প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে, আমি চেষ্টা করছি বাড়ানোর, আমি একেবারেই নয় যে ওই সাজেশনটাকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিলাম, সেটা ব্যাপারটা নয়, কিন্তু আমি চেষ্টা করছি বাড়ানোর। বাট দেখো 10টা করে অঙ্ক আমি যদি রোজ দেওয়ারই চেষ্টা করছি, রোজ যদি দিতে পারি বা সপ্তাহে বেশি সংখ্যক ক্লাস যদি আমি দিতে পারি ম্যাথের, তাহলে আমার মনে হয় তোমাদের উপকারেরই হবে আশা করি, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যেরকম করে দেখছো সাপোর্ট করছো, সাপোর্ট তোমার নিজেরও অ্যাকচুয়ালি প্রিপারেশনটাকেও সাপোর্ট করো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।